আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে চারপাশের সবাই বলছে দারুণ চলছে সব, সাফল্য আসছে, কিন্তু নিজের ভেতরে কেমন একটা খালি খালি লাগছে, মনে হচ্ছে যেন শুধু ছুটছি একটা যন্ত্রের মতো, কিন্তু শান্তিটা নেই। এই অনুভূতিটা কিন্তু অনেকেরই হয়। আর এখানেই স্টিফেন কোভির বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের একদম শেষ অভ্যাসটা, 7 নম্বরটা, করাত ধার দেওয়া বা শার্পেন দ্য স, খুব দরকারি হয়ে ওঠে। একদম ঠিক। এটা আসলে ওই ভেতরের শক্তিটা বা ভারসাম্যটা ফিরিয়ে আনার কথা বলে। এই সপ্তম অভ্যাসটা আসলে দীর্ঘমেয়াদী কার্যকারিতার জন্য নিজেকে তৈরি রাখা, নবায়ন করা। আমরা যে বিভিন্ন লেখা বা ভিডিও ক্লিপ দেখেছি, সেখানে কবি এই নবায়নের ওপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, ওনার তো ওই বিখ্যাত কথাটা আছেই, গাছ কাটার জন্য 6 ঘন্টা সময় পেলে 4 ঘন্টাই নাকি দেবেন করার ধার দিতে। তার মানে এই করাত হলাম আমরা নিজে, আমাদের শরীর, মন, সম্পর্ক, আত্মা, এই সব কিছু। আর ধার দেওয়া মানে এগুলোর যত্ন নেওয়া। ঠিক তাই। শুধু কাজ করে গেলেই তো হবে না, নিজেকেও তো সচল রাখতে হবে, তাই না? আজকের আলোচনায় আমরা এই বিষয়টাই সপ্তম অভ্যাসটা নিয়েই একটু গভীরে যাব। দেখব কি কি বলা হয়েছে এই নিয়ে। হ্যাঁ, বোঝা দরকার যে কেন এই নবায়নটা এত জরুরি, আর বাস্তবে এটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, শুরুতে ওই কাঠুরের গল্পটা বললে কেমন হয়? ওটা কিন্তু বিষয়টা খুব সহজে ধরিয়ে দেয়। হ্যাঁ, দারুণ উপমা ওটা। একজন কাঠুরে ছিলেন, রোজ জঙ্গলে যান, অনেক গাছ কাটেন। প্রথম দিকে খুব কাটতেন, কিন্তু দিন যত যায় গাছ কাটার পরিমাণ কমতে থাকে। অথচ খাটছেন আগের মতোই, হয়তো আরও বেশি। কিন্তু কাজ কমছে কেন? কারণটা হলো তার করাতটা ভোঁতা হয়ে গেছে, ব্যবহার করতে করতে ধার চলে গেছে। কিন্তু তিনি গাছ কাটার নেশায় এতটাই মত্ত ছিলেন যে থেমে ওটাকে ধার দেওয়ার কথা ভাবেনি। ভাবছিলেন আরও জোরে মারলেই বুঝি কাজ হবে। আমাদের জীবনের সাথে কি মিল, তাই না? আমরাও তো অনেকটা ওরকমই। কাজ, পরিবার, দায়িত্ব, এগুলোর পিছনে ছুটতে ছুটতে নিজের শরীর মনের যত্ন নিতেই ভুলে যাই। ঠিক। ভাবি থামলেই বুঝি পিছিয়ে পড়ব। কিন্তু কবি বা অন্যান্য উৎসগুলো বলছে ফল হয় উল্টো। আমরা আরও ক্লান্ত হই, কাজের মান কমে যায়, নতুন কিছু ভাবার ক্ষমতা চলে যায়, সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়। এখানেই তাহলে করাত ধার দেওয়া বা শার্পেন দ্য স এর আসল মানেটাই লুকিয়ে আছে। একদম। এটা কিন্তু শুধু বিশ্রাম নয়, এটা একটা সচেতন চেষ্টা জীবনের 4টে মূল দিকে নিজেকে নবায়ন করার: শারীরিক, মানসিক, সামাজিক বা আবেগিক, আর আধ্যাত্মিক। কবি তো বারবার বলেছেন এই 4টে দিকে ঠিকঠাক নবায়নই হল লম্বা সময়ের সাফল্য আর সুখের আসল চাবিকাঠি। এই 4টে দিক: শরীর, মন, সম্পর্ক আর ভেতরে শক্তি। দারুণ। চলুন তাহলে এগুলো নিয়ে একটু কথা বলা যাক। উৎসগুলো কি বলছে দেখি। শুরু করি শারীরিক দিকটা দিয়ে। শরীরকে তো বলা হয় আত্মার মন্দির। এই ধারণাটা কি সেখানেও পাওয়া যায়? অবশ্যই। কবির লেখায় বা আমরা যে ভিডিওগুলো দেখেছি, সবখানেই শারীরিক সুস্থতার উপর জোর দেওয়া হয়েছে। একটা জায়গায় দেখলাম তিনি বলছেন শরীরের যত্ন নেওয়া মানে হলো জীবনটাকে যে যন্ত্রটার মাধ্যমে অনুভব করছি তাকে সম্মান করা। এর মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, শুধু ব্যায়াম নয়। যেমন নিয়মিত পরিমিত ব্যায়াম, সেটা হাঁটা হতে পারে, দৌড়ানো, সাঁতার, যোগা, যা ভালো লাগে। দিনে 8 ঘন্টাও নাকি মানসিক স্বচ্ছতা বাড়ায়। তারপর আছে পুষ্টিকর খাবার, শরীরকে ঠিকঠাক খাবার দেওয়া। বাইরের খাবারের চেয়ে বাড়ির সহজ খাবার ভালো। আর ঘুম, এটা আমরা প্রায়ই অবহেলা করি, কিন্তু ঘুম কম হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ সবই গণ্ডগোল হয়ে যায়। 7-8 ঘন্টা দরকার। আর স্ট্রেস কমানো, একটু রিল্যাক্স করা। ঠিক। শরীরটাকে শুধু ব্যবহার করে গেলাম, কিন্তু তেল জল দিলাম না, তাহলে তো চলবে না। কিন্তু অনেকেরই তৈরি এক প্রশ্ন, এত ব্যস্ত জীবন, ব্যায়াম বা ভালো খাবার খাওয়ার সময় কোথায়? হ্যাঁ, এটা খুব সত্যি কথা। আর এর সমাধানও বলা হয়েছে। বিশাল কিছু ভাবতে হবে না, ছোট ছোট পদক্ষেপ। লিফটের বদলে সিঁড়ি, মিটিংয়ের ফাঁকে একটু হাঁটা, সপ্তাহে কয়েকদিন বাড়িতে রান্না করা। আসল হলো লেগে থাকা আর এটাকে গুরুত্ব দেওয়া। শরীর ঠিক না থাকলে অন্য কিছুতেও মন দেওয়া কঠিন। কবি তো বলেছেন শারীরিক শক্তি অন্য সব শক্তি ব্যবহারের ভিত্তি। বেশ, খুব যুক্তিযুক্ত কথা। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় স্তম্ভে আসি, মানসিক নবায়ন। মনটাই তো সবকিছুর কেন্দ্র। চিন্তা, পরিকল্পনা, শেখা,
নতুন আইডিয়া, এই মানসিক করাতটাকে ধারালো রাখার ব্যাপারে কি বলা হয়েছে? কোভির ওই কথাটা তো খুব চলে, কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। একদম। মানসিক নবায়ন মানে মস্তিষ্ককে কাজে লাগানো, সচল রাখা, নতুন জ্ঞান, নতুন ধারণা দিয়ে তাকে সতেজ রাখা। এর অনেক উপায় আছে, যেমন নিয়মিত পড়া, শুধু বই নয়, ভালো আর্টিকেল, ব্লগ, যা কিছু ভাবায়, লেখা, নিজের চিন্তা বা যা শিখছি তা লিখলে ধারণা পরিষ্কার হয়। জার্নাল লেখাটা খুব ভালো অভ্যাস। নতুন কিছু শেখা, কোনো ভাষা বা নতুন কোনো স্কিল বা কোনো অনলাইন কোর্স, শেখার আনন্দটাই মনকে তাজা রাখে। আর শুধু কাজ না করে কাজের আগে একটু ভাবা, পরিকল্পনা করা, পরেও বিশ্লেষণ করা, এটাও মনকে ধারালো করে। কৌতূহলটা বাঁচিয়ে রাখা দরকার। আশপাশে কি ঘটছে, কেন ঘটছে, এগুলো নিয়ে ভাবা, প্রশ্ন করা। তার মানে কি শুধু নতুন জিনিস জানা বা জ্ঞান অর্জন, নাকি নতুন কিছু তৈরি করা, মানে সৃষ্টিশীলতারও কোনো জায়গা আছে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই আছে। জ্ঞান অর্জনের পাশাপাশি আঁকা, গান করা, লেখা বা নতুন আইডিয়া নিয়ে ভাবা, এগুলো মানসিক নবায়নের অংশ। আসলে মূল লক্ষ্য হলো মনকে ওই একঘেয়েমি থেকে বের করে আনা, নতুন পথে চালিত করা। কবি বলেছেন, মানসিক নবায়ন আমাদের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়, বদলাতে থাকা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এটা শুধু তথ্য জমা করা নয়, বরং সেটাকে ব্যবহার করার ক্ষমতা বাড়ানো। বোঝা গেল। আচ্ছা, এবার তাহলে ৩ নম্বর স্তম্ভ, সামাজিক বা আবেগিক নবায়ন, মানে আমাদের সম্পর্কগুলো। আমরা তো একা বাঁচতে পারি না, সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কবির একটা কথা খুব মনে ধরে, রিলেশনশিপস আর দ্য মিরর। সম্পর্কগুলো নাকি আমাদের আয়নার মতো। ঠিক। সম্পর্কগুলোকে যত্ন করা, সেগুলোকে ভালোভাবে টিকিয়ে রাখাই হলো সামাজিক বা আবেগিক নবায়ন। সুস্থ সুন্দর সম্পর্ক আমাদের মনে শান্তি দেয়, ভরসা দেয়, কাজের শক্তিও বাড়ায়। এর জন্য কিছু পথের কথা বলা হয়েছে, যেমন প্রিয়জনদের সাথে ভালো সময় কাটানো, শুধু থাকা নয়, মন দিয়ে তাদের কথা শোনা, অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা, সহানুভূতি দেখানো। এটা তো কবির ৫ নম্বর অভ্যাসের সাথেও মেলে। আগে বোঝো, তারপর বোঝাও। ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকা, প্রশংসা করা, ধন্যবাদ জানানো, এতে সম্পর্ক মজবুত হয়। ক্ষমা করতে পারা, নিজের বা অন্যের ভুল ধরে বসে না থেকে মাফ করে দেওয়া, এটা মনের শান্তির জন্য খুব দরকারি। কথা দিলে কথা রাখা, আর অন্যের ভালো দেখলে খুশি হওয়া, হিংসে না করা। এখানে কি কবির ওই সিনার্জি আর উইন উইন ধারণার কোনো ছোঁয়া আছে? অবশ্যই আছে। সামাজিক বা আবেগিক নবায়ন মানেই তো ওই পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তৈরি। সিনার্জি মানে কি? যখন দুজন বা তার বেশি লোক মিলে এমন কিছু করে যা একা একা পারত না, মানে ১ আর ১ মিলে ৩ হওয়া। এটা তখনই হয় যখন আমরা একে অপরকে বুঝি, সম্মান করি। আর উইন উইন মানে এমন সমাধান খোঁজা যাতে সম্পর্কে সবাই লাভবান হয়, কেউ হারে না। এই ধরনের সম্পর্ক যখন আমরা গড়তে পারি, টিকিয়ে রাখতে পারি, তখনই আমাদের সামাজিক আর আবেগিক নবায়ন হয়। একাকিত্ব দূর হয়, মনে হয় যে আমরা কোথাও যুক্ত আছি। দারুণভাবে যুক্ত। এবার আসি চতুর্থ আর শেষ স্তম্ভে, আধ্যাত্মিক নবায়ন। কবি নাকি এটাকে নবায়নের কেন্দ্র বা কোর বলেছেন, তবে এটাও বলেছেন যে এটা ঠিক কোনো ধর্মীয় ব্যাপার নয়, বরং জীবনের গভীর অর্থ খোঁজার চেষ্টা। হ্যাঁ, ঠিক তাই। আধ্যাত্মিক নবায়ন মানে হলো আমাদের ভেতরের আমিটার সাথে যোগাযোগ করা, আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি, আমাদের মূল্যবোধ কি, নীতি কি, এগুলো স্পষ্ট করা আর সেই অনুযায়ী চলা। এটাই আমাদের ভেতরের শক্তি আর শান্তির উৎস। এরও কিছু পথের কথা বলা হয়েছে, যেমন প্রকৃতির কাছে যাওয়া। প্রকৃতির বিশালতা দেখলে অনেক সময় জীবনের মানেটা অন্যভাবে ধরা দেয়। ধ্যান বা শুধু চুপ করে বসে থাকা, রোজ কিছুক্ষণ নিজের ভেতরের চিন্তাভাবনাগুলোকে দেখা, মন শান্ত হয়, নিজেকে চেনা যায়। প্রার্থনা করা, যার যার বিশ্বাস মতো, বা জীবনের গভীর মানে নিয়ে ভাবা। ভালো সঙ্গীত শোনা বা শিল্পকলা দেখা, যা মনকে উন্নত করে, প্রেরণা দেয়। নিজের মূল্যবোধ নিয়ে ভাবা, জীবনে কোনটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কেমন হতে চাই, এই প্রশ্নগুলো।
আর নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করা, এটাও কিন্তু মনে শান্তি আনে। কবি একটা কথা বলেছেন, স্পিরিচুয়াল রিনিউয়াল প্রোভাইডস দ্য লিডারশিপ টু ইয়োর লাইফ। এর মানেটা কি একটু বুঝিয়ে বলবেন? এর মানে হলো আধ্যাত্মিক নবায়ন আমাদের জীবনের পথ দেখায়, মানে দিক নির্দেশনা দেয়। যখন আমরা জীবনের একটা বড় উদ্দেশ্যের সাথে নিজেদের জুড়তে পারি, যখন নিজের নীতিগুলো পরিষ্কার থাকে, তখন ছোটখাটো সমস্যায় আমরা ভেঙে পড়ি না, দিশাহারা হই না। এই ভেতরের শক্তিটাই আমাদের কঠিন সময়ে সাহস দেয়, ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, জীবনটাকে অর্থপূর্ণ করে তোলে। এটা যেন আমাদের ভেতরের কম্পাস, যা বাইরের ঝড়েও আমাদের ঠিক পথে রাখে। তাহলে এই 4টে দিক, শরীর, মন, সম্পর্ক আর আত্মা, এই সবগুলোর নিয়মিত যত্ন নেওয়াই হলো সপ্তম অভ্যাস, শার্পেন দ্য স। মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে, নিজেকে যত ধারালো রাখা যাবে, জীবনের সব দিকে তত ভালো করা যাবে, তত সুখী হওয়া যাবে। একদম। আর সবচেয়ে জরুরি কথা হলো, যেটা বারবার বলা হয়েছে, এই সপ্তম অভ্যাসটাই কিন্তু অন্য 6টা অভ্যাসকে সম্ভব করে তোলে, সেগুলোকে শক্তি যোগায়। ভাবুন তো, কেউ যদি শারীরিকভাবে ক্লান্ত থাকে, মনে শান্তি না থাকে, সম্পর্কে টানাপোড়েনে ভোগে বা জীবনের মানে নিয়ে ধন্ধে থাকে, তার পক্ষে প্রোঅ্যাক্টিভ হওয়া অভ্যাস 1, লক্ষ্য ঠিক করা অভ্যাস 2, কাজ গুছিয়ে করা অভ্যাস 3, উইন উইন ভাবা অভ্যাস 4, অন্যকে বোঝা অভ্যাস 5 বা সিনার্জি তৈরি করা অভ্যাস 6, এসব কি সহজ হবে? না, তা তো হবে না। হবে না। তাই এই সপ্তম অভ্যাসকে বলা হয় অন্য সব অভ্যাসের ভিত্তি। এটা ছাড়া অন্যগুলো টেকসই হয় না। কবি যেমন বলেছেন, রিনিউয়াল ইজ দ্য প্রিন্সিপাল দ্যাট এম্পাওয়ার্স দি আদার হ্যাবিটস। নবায়নই অন্য অভ্যাসগুলোকে শক্তি দেয়। বাহ, তত্ত্বটা তো বেশ পরিষ্কার হলো, কিন্তু প্রতিদিনের এই ব্যস্ত জীবনে 4টে দিকেই নজর রাখাটা তো বেশ কঠিন মনে হতে পারে। বাস্তব জীবনে এগুলো কাজে লাগানোর জন্য কিছু সহজ টিপস কি পাওয়া গেছে উৎসগুলো থেকে? হ্যাঁ, পাওয়া গেছে। আর সেগুলো বেশ কাজের। জোর দেওয়া হয়েছে ছোট ছোট নিয়মিত অভ্যাসের ওপর, মানে ধারাবাহিকতা। 5টে টিপস বলা যেতে পারে, যা প্রায় সবখানেই এসেছে। 1 নম্বর, রোজ নিজের জন্য অন্তত 20-30 মিনিট সময়। এই সময়ে পছন্দের কিছু করা, যেমন একটু জোরে হাঁটা, শারীরিক, বইয়ের কয়েক পাতা পড়া, মানসিক, বা চুপচাপ বসে থাকা, আধ্যাত্মিক। 2, প্রতি সপ্তাহে নতুন কিছু শেখার বা জানার জন্য একটু সময় রাখা, একটা বইয়ের চ্যাপ্টার শেষ করা বা একটা ভিডিও দেখা, মানসিক। 3, সম্পর্কগুলোকে ভুলে না যাওয়া। রোজ না হোক, সপ্তাহে একবার অন্তত প্রিয়জনদের সাথে মন খুলে কথা বলা, কাউকে একটা ধন্যবাদ মেসেজ পাঠানো বা কারো প্রশংসা করা, সামাজিক, আবেগিক। 4, রোজ 5-10 মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে নিজের শ্বাসের দিকে মন দেওয়া বা দিনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা বোধ করা, আধ্যাত্মিক ও মানসিক। আর 5, শরীরের খেয়াল রাখা, মানে পর্যাপ্ত ঘুম 7 থেকে 8 ঘন্টা, জল খাওয়া আর দিনের অন্তত একটা মূল খাবার স্বাস্থ্যকর করার চেষ্টা করা, শারীরিক। এই টিপসগুলো তো খুব বেশি কঠিন মনে হচ্ছে না, ছোট ছোট পদক্ষেপ, কিন্তু নিয়মিত করলে নিশ্চয়ই অনেক তফাৎ করতে পারে। ঠিক, এখানেই আসল কথাটা, ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। এটাই মূল। একদিন অনেকটা করলেন কিন্তু তারপর ছেড়ে দিলেন, তাতে লম্বা সময়ে লাভ কম। কবির দর্শন অনুযায়ী এই নবায়নটা জীবনের একটা অংশ হয়ে যাওয়া উচিত। রুটিন, অভ্যাস, অল্প হোক কিন্তু রোজ হোক বা নিয়মিত হোক। এই নিয়মিত নবায়নই আমাদের শক্তি দেয়, তাজা রাখে আর লম্বা রেসের টিকে থাকতে সাহায্য করে। জীবনটা তো আর স্প্রিন্ট নয়, ম্যারাথন দৌড়। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় গুছিয়ে বলি, কবির 7টা অভ্যাসের যাত্রা শুরু হয় নিজেকে দিয়ে। প্রথম 3টে অভ্যাস, তারপর আসে অন্যের সাথে সম্পর্ক, পরের 3টে, আর সবশেষে এই পুরো সিস্টেমটাকে চালু রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আসে সপ্তম অভ্যাস, শার্পেন দ্য স, মানে নিজেকে নবায়ন করা। এই শেষ অভ্যাসটাই নিশ্চিত করে যেন আমরা সময়ের সাথে ভোতা না হয়ে যাই, বরং আরও ধারালো, আরও কার্যকর আর ভারসাম্যপূর্ণ মানুষ হয়ে উঠি, মানে নিজের ওপর ঠিকঠাক বিনিয়োগ করা আর কি। একেবারে তাই। আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে, মানে ভাবার জন্য। জীবনের এই যে 4টে দিক, শরীর, মন, সম্পর্ক, আত্মা, এর মধ্যে কোন দিকটা হয়তো এখন একটু বেশি মনোযোগ চাইছে? কোন দিকটার অবহেলার কারণে হয়তো কাজের গতি কমছে বা মনে শান্তি আসছে না?
এই উত্তরটা খুঁজে বার করা আর সেই মতো ছোট্ট ছোট্ট কিছু শুরু করা, এটাই হয়তো নবায়নের পথে প্রথম ধাপ। চমৎকার একটা ভাবনা। কবিরও ওই কথাটা দিয়েই শেষ করি, রিনিউয়াল ইজ নট অপশনাল, ইটস এসেনশিয়াল। নবায়ন কোনো শখের বিষয় নাই, এটা অপরিহার্য। তাই আসুন আমরা সবাই প্রতিদিন অল্প করে হলেও নিজের করাতকা ধার দেওয়ার জন্য সময় রাখি, নিজেকে নবায়ন করি। কারণ যারা নিজেদের ধারালো রাখতে জানে তারাই লম্বা দৌড়ে টিকে থাকে, সাফল্য আর শান্তির সাথে এগিয়ে যায়। আর হ্যাঁ, এই আলোচনা যদি কারোর কাজে আসতে পারে বলে মনে হয়, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন, অন্যদের সাথে শেয়ারও করতে পারেন, হয়তো এই কথাগুলো তাদের জীবনেও একটু সাহায্য করবে।